1845 সালে কানাডাতে অবস্থিত একটি পরিবারের দুই সন্তানকে আমরা দেখতে পাই। প্রথমত জেমস, মানে যে আমাদের ভবিষ্যতের লোগান, আর দ্বিতীয়ত তার ভাই ভিক্টর। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হঠাৎই এক অপরিচিত লোক তাদের বাড়িতে প্রবেশ করে তার মাকে মারধর করতে শুরু করে, এমনকি তাদের পিতাকে হত্যাও করে। এইবার জেমস চোখের সামনে তার বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে তার মাথায় আগুন জ্বলে ওঠে। ফলে এই প্রথমবারের মতো তার হাত থেকে নির্গত হয় বোন ক্লস, আর সঙ্গে সঙ্গে সে ওই বোন ক্লয়ের সাহায্যে তার বাবার খুনিকে সেখানেই হত্যা করে। কিন্তু মারা যাবার আগে সেই ব্যক্তি তাকে বলে যায়, আমি তোমার আসল পিতা। এইবার সে যখন বুঝতে পারে সত্যি সত্যি সে তার বাবাকে হত্যা করেছে, তখনই সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জেমসের পিছনে পিছনে তার ভাই ভিক্টরও সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার ভিক্টর যখন তার ভাইকে ধরে ফেলে, তখনই জেমস তাকে জানায় সে জেনে বুঝে এসব কিছুই করেনি। যেটা শুনে ভিক্টর তাকে জানায়, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, ও এটারই যোগ্য ছিল। কিন্তু এখন থেকে আমাদেরকে একসাথে থাকতে হবে, আর আমাদের সামনে যা বাধা আসবে আমাদের দুজনকে একসাথে মিলে সেই বাধা অতিক্রম করতে হবে। এখান থেকে সিন শিফট হয় তাদের যৌবনকালে, যেখানে আমরা দেখতে পাই বর্তমানে তারা সেনাবাহিনী হিসাবে দেশের হয়ে লড়াই করছে। এইরকম বহু লড়াই তারা একসাথে মিলে সেনাবাহিনী হিসাবে লড়াই করার পর 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের টাইমে ভিক্টর একটি ভিয়েতনামী মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে, যেটা দেখে তার একটি উচ্চপদস্থ কর্তা তাকে বাধা দিতে গেলে ভিক্টর এই টাইমে তাকেও হত্যা করে। আসলে ভিক্টর ছিল খুবই অ্যাগ্রেসিভ, তাই কাউকে হত্যা করতে সে দ্বিতীয়বার ভাবতো না। এইবার ভিক্টরের হাতে তাদের উচ্চপদস্থ কর্তাকে খুন হতে দেখে সমস্ত সোলজাররা তার উপর আক্রমণ করতে শুরু করে, যেটা দেখে জেমস তার দাদাকে বাঁচানোর জন্য সেখানে ছুটে আসে। কিন্তু সমস্ত সেনাবাহিনী মিলে তাদের দুজনকে সেখানে আটক করে ফেলে, এমনকি বিচারের পর তাদের মৃত্যুদণ্ডের সাজাও দেয়া হয়। এইবার যখন তাদেরকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়, মানে তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়, তখন দেখা যায় গুলি করার পরেও তারা দুজনেই জীবিত আছে। এর কারণ তো আমরা সকলেই জানি, লোগানের লো এজিং মানে বয়স না বাড়ার, আর হিলিং পাওয়ার মানে যে কোনো ক্ষত থেকেই খুব সহজেই সেরে ওঠার ক্ষমতা আছে। ঠিক তার দাদার ভিক্টরেরও এই একই ক্ষমতা বর্তমান। এমনকি লোগানের হাত থেকে যেরকম হাড়ের ফলা বের হয়, ভিক্টরেরও ঠিক একই রকমের সময় বিশেষে তার নখগুলি বড় হয়ে ওঠে। এইবার তাদের উপর গুলি চালিয়ে না মারতে পারায় তাদেরকে একটি বিশেষ জায়গায় বন্দি করে রাখা হয়, যেখানে তাদের সাথে দেখা করতে আসে উইলিয়াম স্ট্রাইকার। স্ট্রাইকারকে নিশ্চয়ই আর চেনাতে হবে না, কারণ অলরেডি আমরা এক্সম্যান 2 এ তার সাথে পরিচিত হয়েছি। এইবার আপনারা যদি এখনো এক্সম্যান 2 না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে অবশ্যই দেখে নেবেন, কারণ সেখানেই আমরা জেনেছিলাম স্ট্রাইকার বহু বছর থেকে মিউট্যান্টদের নিয়ে গবেষণা করছে। এখানে আমরা দেখতে পাই স্ট্রাইকার তাদের এই অস্বাভাবিক ক্ষমতার কথা জানতে পেরে তাদের সাথে দেখা করেই তাদেরকে জানায়, আমি জানি তোমাদের ক্ষমতা কতটা অসাধারণ, তাই আমি চাই তোমরা দুজনেই আমার টিম এক্স এর সদস্য হও, কারণ আমি ওই টিমের সাহায্যে দেশের জন্য উন্নত ধরনের কিছু করতে চাই। এবার তোমাদের ব্যাপার, তোমরা এই জেলে থেকে সারাটা জীবন কাটাবে, নাকি আমার টিমে জয়েন করে দেশের হয়ে আলাদা কিছু করে দেখাবে। এই কথা শুনে তারা দুজনেই রাজি হয়ে যায় টিম এক্স এর সদস্য হতে। এইবার আমরা দেখতে পাই স্ট্রাইকারের তৈরি টিম এক্স একটি বিশেষ ধরনের টিম, যেখানে বিভিন্ন ধরনের ক্ষমতা বিশিষ্ট মিউট্যান্টরা যোগদান করেছে, যেমন বিশেষজ্ঞ মার্কসম্যান এজেন্ট জিরো, যার দুর্দান্ত গুলি চালানোর ক্ষমতা আছে। এরপর শোট চালিত ভাড়াটে ওয়েড উইলসন, মানে যাকে আমরা ভবিষ্যতে ডেডপুল হিসাবে দেখব। তারপর টেলিপোর্টার জন ওয়েড, মানে সে যে কোনো টাইমে একটি জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হতে পারে। তারপর সুপার স্ট্রং এবং অভেদ্য ফেড ডিউক, মানে সে যে কোনো গোলা বারুদ খুব সহজেই আটকে দিতে পারে, তার শরীরে এসব কোনো কিছুই প্রভাব ফেলতে পারে না। লাস্ট টেকনোপ্যাথ ক্রিস ব্যাগলি, যে যে কোনো জিনিস তার ক্ষমতার সাহায্যে চালাতে সক্ষম। এবার বর্তমানে তারা এই পুরো টিম মিলে রওনা হয়েছে একটি বিশেষ মিশনে নাইজেরিয়ার লাগোস নামে একটি শহরে। এখানে আসার আসল উদ্দেশ্য হলো স্ট্রাইকার একটি হীরা ব্যবসায়ী থেকে বিশেষ এক ধরনের ধাতু উদ্ধার করতে চায়। এইবার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর টিম এক্স এর সমস্ত মেম্বারদের ক্ষমতা সম্বন্ধে আমরা ধারণা পাই। এখানে একটি সিন আমার কাছে খুব ফেভারিট, যেখানে ওয়েড তার শোডের মাধ্যমে শত্রুপক্ষের বন্দুকের গুলি খুব সহজেই কাটিয়ে ফেলে। যাই হোক, অবশেষে স্ট্রাইকার যখন ওই হীরা ব্যবসায়ী থেকে একটি বিশেষ ধরনের পাথর সম্বন্ধে জানতে চায়, তখন সে জানায়, এটা আমি একটি ছোট্ট গ্রাম থেকে পেয়েছি। ফলে তার থেকে ঠিকানা নিয়েই স্ট্রাইকার তার টিম নিয়ে সোজা রওনা হয় সেই গ্রামে। কিন্তু সেখানে গ্রামবাসীদের আটক করে তাদের থেকে স্ট্রাইকার জানতে পারে এই পাথরটি তাদের কাছে খুবই পবিত্র, তাই তারা কিছুতেই জানাবে না কোথায় গেলে তারা এটি উদ্ধার করতে পারবে। এই কথা শুনে স্ট্রাইকার ভিক্টরকে আদেশ দেয় সেখানে অবস্থিত সকল গ্রামবাসীদের মেরে ফেলার জন্য। এইবার স্ট্রাইকারের আদেশ পাওয়ার পরেই ভিক্টর যখন সাধারণ মানুষদের মারার জন্য অগ্রসর হয়, তখনই তাকে বাধা দেয় লোগান। লোগান জানায়, আমরা সাধারণ মানুষদের মারার জন্য এই টিমে যোগদান করিনি, আমরা কিছু ভালো কাজের জন্যই এই টিমে যোগদান করেছিলাম, তাই এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এইবার স্ট্রাইকারের সাথে এই মতবিরোধের ফলেই লোগান সেই টাইমে টিম এক্স ছেড়ে চলে যায়। এখান থেকে সিন শিফট হয় 6 বছর পর, মানে 1979 সাল, যেখানে আমরা দেখতে পাই বর্তমানে লোগান কানাডায় একটি পাহাড়ি অঞ্চলে গাছপালা কাটার কাজ করে। আর সঙ্গে আমরা এটাও জানতে পারি কায়লা নামের একটি মহিলার সাথে লোগান হ্যাপি ফ্যামিলির মতো জীবনযাপন করছে। কিন্তু তার এই সুখ বেশি দিনের জন্য নয়,
কারণ হঠাৎই তার সাথে একদিন দেখা করতে আসে উইলিয়াম স্ট্রাইকার। লোগান তাকে দেখে খুবই রেগে যায় আর জানতে চায় তার এখানে আসার কারণ কি। স্ট্রাইকার তাকে জানায় কোনো এক অজানা ব্যক্তি তাদের টিম এক্সের সমস্ত মেম্বারদের খুঁজে খুঁজে হত্যা করছে। অলরেডি ওয়েড এবং ব্র্যাডলিকে সে হত্যা করে ফেলেছে, তাই আমি চাই পুনরায় তুমি আমাদের সাথে যোগ দাও। লোগান তার এই কথা শুনেই তাকে জানায়, আমি আমার রক্ষা নিজেই করতে পারি, আমার কারোর প্রয়োজন নেই। এই বলেই লোগান সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখা যায় লোগান একদিন তার গার্লফ্রেন্ডের সাথে গাড়ি নিয়ে বাড়ি ফেরার টাইমে হঠাৎই রাস্তার একটি লোকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। তখনই তার গার্লফ্রেন্ড কায়লা ওই মানুষটির গায়ে হাত দিয়ে সঙ্গে সঙ্গেই তার গরম মেজাজ ঠান্ডা করে দেয়। ফলে লোকটি শান্ত হয়ে ঝামেলা না বাড়িয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি কায়লাও কোনো সাধারণ মানুষ না, সেও একটি মিউটেন্ট, যার পরিচয় আমরা আর কিছুক্ষণের মধ্যেই পাবো। লোগান এই জিনিসটা দেখেই তাকে জিজ্ঞাসা করে, এটা তুমি কিভাবে করলে? তখন কায়লা তাকে জানায়, এটা আর এমন কি ব্যাপার, এটা তো যে কোনো মহিলাই করতে পারে। এইবার তাদের জীবন এইরকম সুখে স্বাচ্ছন্দ্যে কাটতে কাটতেই হঠাৎই একদিন লোগান জঙ্গলের মধ্যে কায়লার রক্তাক্ত দেহ উদ্ধার করে আর বুঝতে পারে কায়লার এই মৃত্যুর পিছনে দায়ী তার ভাই ভিক্টর। ফলে সে দিক বিদিক শূন্য হয়ে ভিক্টরের খোঁজ করতে শুরু করে। শেষমেশ সে একটি বারে ভিক্টরের দেখাও পেয়ে যায়। ফলে সেখানেই শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট। আগেই বলেছি ভিক্টর অনেক অ্যাগ্রেসিভ, তাই লোগানকে সে খুব সহজেই হারিয়ে দেয়। এইবার নেক্সট দিন যখন লোগানের হুঁশ ফেরে সে দেখতে পায় সে একটি হসপিটালে, আর সেখানেই উইলিয়াম স্ট্রাইকার তাকে ব্যাখ্যা করে, এই সব কিছুর জন্য দায়ী তোমার ভাই ভিক্টর। লোগান প্রথমে তার কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে জানায় এই সব কিছু তুমিই করিয়েছো, কারণ তুমি দেখা করার পরেই এই সব হয়েছে, এতদিন তো সবকিছু ঠিক ছিল। কিন্তু স্ট্রাইকার তাকে জানায় ভিক্টর পুরোপুরি লাগাম ছাড়া হয়ে উঠেছে, আর সেই এই টিম এক্সের সবাইকে খুঁজে খুঁজে হত্যা করছে। তাই সে আবারও তোমার সামনে হাজির হবে তোমাকে মারার জন্য। তাই আমি চাই তুমি তাকে হারানোর জন্য আগে থেকেই তৈরি হও। যে হাতিয়ার আমার কাছে আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। লোগান প্রতিশোধের আগুনে এতই জ্বলছিল যে সে আর কিছু না ভেবেই স্ট্রাইকারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর তারপরে শুরু হয় সেই প্রক্রিয়া যার মাধ্যমে লোগানের প্রত্যেকটি হাড় হয়ে যায় অ্যাডামেন্টিয়াম নামক একটি কঠিন ধাতুর, যেটাকে নষ্ট করা প্রায় অসম্ভব। এখানেই স্ট্রাইকার লোগানকে জানায় তারা যে নাইজেরিয়ায় একটি বিশেষ ধাতুর খোঁজ করছিল সেটা স্ট্রাইকার পেয়ে গেছে, আর ওই ধাতুর সাহায্যেই সে একটি মেটাল কম্পাউন্ডের সৃষ্টি করেছে, যেটার সাহায্যেই লোগান হয়ে উঠবে অবিনশ্বর। আর সেই মেটাল কম্পাউন্ডের নামই হলো অ্যাডামেন্টিয়াম। এখানে আমরা দেখতে পাই ওই অপারেশন প্রক্রিয়া শুরুর আগে স্ট্রাইকার তাকে একটি নতুন ব্যাজ দেয়, যাতে তার নতুন নাম লেখা হয় উলভারিন। যদিও এটা লোগানেরই পছন্দের একটি নাম, যে নামটি সে তার গার্লফ্রেন্ডের থেকেই প্রথম শুনেছিল। যাই হোক, এরপর শুরু হয় সেই অপারেশন যার মাধ্যমে লোগানের শরীরে তরল অ্যাডামেন্টিয়াম ইনজেক্ট করা হয়। কিন্তু প্রক্রিয়াটি এতই কষ্টদায়ক ছিল যে সেটা সহ্য করতে না পেরে লোগানের হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু ক্ষণিকের মধ্যেই তার হার্টবিট পুনরায় চালু হতে শুরু করে, যেটা দেখে স্ট্রাইকার তার কর্মীদের আদেশ দেয় লোগানের স্মৃতিশক্তি পুরোপুরিভাবে মুছে ফেলার জন্য, যাতে স্ট্রাইকার তাকে তার নিজস্ব অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। মানে স্ট্রাইকার তাকে যা বোঝাবে লোগান সেটাই বুঝবে আর সেই মতোই চলবে। কিন্তু এই স্মৃতিশক্তি মুছে ফেলার আদেশ লোগানের কান পর্যন্ত পৌঁছে যায়। ফলে সে তখনই অপারেশন বক্স থেকে সবকিছু ভেঙে ভুঙে উঠে দাঁড়ায়। এজেন্ট জিরো যেটা দেখেই তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু আমরা তো জানি গুলি তার কোনোই ক্ষতি করতে পারবে না। আর এখন লোগান আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, কারণ তার সমস্ত হাড় এখন অ্যাডামেন্টিয়ামের। তাই লোগান খুব সহজেই ওই ল্যাবের দরজা ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে পালিয়ে লোগান একটি বৃদ্ধ দম্পতির খামারে গিয়ে আশ্রয় নেয়। বৃদ্ধ দম্পতি এতটাই ভালো ছিল যে লোগানের মতো একটা অপরিচিতকেও তারা খুব সহজেই বিশ্বাস করে তাদের কাছে আশ্রয় দেয়। আসলে ওই দম্পতি লোগানের মধ্যে তাদের নিজেদের ছেলেদেরকে দেখতে পেত। এদিকে লোগান পালিয়ে যাওয়ার পরেই স্ট্রাইকার এজেন্ট জিরোকে আদেশ দেয় লোগানকে ধরে তার গলা কেটে তাকে হত্যা করার জন্য। ফলে পরের দিনই এজেন্ট জিরো লোগানের লোকেশন খুঁজে ওই বৃদ্ধ দম্পতিকে হত্যা করে লোগানকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু লোগান ওই বৃদ্ধ দম্পতির গ্যারেজ থেকে একটি বাইক নিয়ে কোনো রকমের সেখান থেকে পালাতে শুরু করে। এজেন্ট জিরো এটা দেখে হেলিকপ্টারের সাহায্যে তার পিছু নেয়। কিন্তু যেহেতু লোগান আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, তাই সে তার ক্ষমতা ও বুদ্ধির সাহায্যে ওই হেলিকপ্টারটিকেও ধ্বংস করে দেয়। হেলিকপ্টারটি ধ্বংস হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর লোগান সেখানে একটি ওয়াকি টকি থেকে শুনতে পায় স্ট্রাইকার এজেন্ট জিরো থেকে জানতে চাইছে সে কি লোগানকে মারতে পেরেছে। তখন লোগান ওই ওয়াকি টকির সাহায্যেই তাকে জানায়, ভিক্টরকে মারার পর আমি তোমাকেও মেরে ফেলবো, তৈরি থেকো। এইবার এইখান থেকে যাওয়ার সময় ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষের মধ্যে আটকে থাকা এজেন্ট জিরোকে উদ্দেশ্য করে জানায়, তুমি ওই নির্দোষ বৃদ্ধ দম্পতিকে মেরে ভুল করেছো। এই বলে সে তার ওই অ্যাডামেন্টিয়ামের ফলার সাহায্যে আগুন ধরিয়ে ওই হেলিকপ্টারটি বাস্ট করিয়ে দেয়। এরপর লোগান সোজা পৌঁছে যায় লাস ভেগাসে তার পুরনো এক বন্ধু জনের কাছে, মানে যাকে আমরা আগেই টিম এক্স এর সদস্য হিসেবে দেখেছি। লোগান তার সাথে দেখা করেই তাকে জানায় যে ভিক্টর তার কত বড় ক্ষতি করেছে। তখন জনও তাকে বলে লোগান যখন তাদের টিম ছেড়ে চলে এসেছিল তখন থেকেই ভিক্টর আরো উগ্র হয়ে উঠেছিল, তাকে কন্ট্রোল করা কারোর পক্ষেই আর সম্ভব হচ্ছিল না। তারপরে স্ট্রাইকার যখন মিউটেন্টদের ধরা শুরু করলো তাদের উপর রিসার্চ করে হাতিয়ার বানানোর জন্য, সেটা জানতে পেরেই সে ওই টিম ছেড়ে বেরিয়ে এসেছে, আর তার সাথে সাথে ফ্রেডো।
কিন্তু লোগান যখন তাকে জানায় সে এজেন্ট জিরো থেকে স্ট্রাইকারের একটি আইল্যান্ড সম্বন্ধে শুনেছিল, সেটা কোথায় তুমি কি জানো, তখন জন তাকে জানায় ফ্রেড জিরোর ভালো বন্ধু ছিল, সে হয়তো জানলেও জানতে পারে। এরপরই তারা দুজনে মিলে ফ্রেডের কাছে গিয়ে হাজির হয়, আর তারপর তার থেকেই লোগান জানতে পারে ভিক্টর এখনো স্ট্রাইকারের হয়েই কাজ করে। তারা দুজনে মিলে বিভিন্ন রকম ক্ষমতার মিউট্যান্টদের ধরে একটি আইল্যান্ডে নিয়ে গিয়ে তাদের উপর রিসার্চ করে। রিসার্চের পর তাদের সাথে কি করা হয় এটা তার জানা নেই। লোগান এই কথা শুনেই পুরোপুরি চমকে যায়, কারণ সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ভিক্টর বর্তমানে স্ট্রাইকারের সাথেই মিলিত। যাই হোক, এরপর যখন লোগান ওই আইল্যান্ডের লোকেশন জানতে চায়, তখন ফ্রেড তাকে জানায় আমি যতটা জানি তোমাকে ততটাই বললাম, ওই আইল্যান্ডের লোকেশন আমার জানা নেই, তবে আমি একজনকে জানি যে ওই আইল্যান্ড থেকে পালিয়ে এসেছিল, তার কাছে গেলে তুমি হয়তো ওই আইল্যান্ড সম্বন্ধে কিছু খবর পেতে পারো। ফলে জন ও লোগান দুজনে মিলে বেরিয়ে পড়ে ওই মিউট্যান্টের খোঁজে। এখান থেকে সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই ভিক্টর বর্তমানে পৌঁছে গেছে একটি স্কুলে স্কোয়াড নামের একটি বাচ্চা মিউট্যান্টকে ধরার জন্য, যার চোখ দিয়ে আগুনের রশ্মি বের হয়। এবার কে স্কোয়াড, এটা তো আশা করি আমরা সকলেই জানি, কারণ আগের পার্টগুলিতে স্কোয়াডকে আমরা অলরেডি দেখে এসেছি। যাই হোক, এবার স্কোয়াডকে ধরে ভিক্টর যখন তাকে মেরে ফেলতে যাবে, সেই মুহূর্তে স্ট্রাইকার সেখানে এসে তাকে থামিয়ে দেয়, আর ওই বাচ্চা ছেলেটিকে তাদের সাথে নিয়ে আসতে বলে। এই সিন দেখে আমরা আরো শিওর হয়ে যাই যে সত্যি ভিক্টর স্ট্রাইকারের হয়েই বর্তমানে কাজ করে। পরবর্তী সিনে দেখা যায় জন ও লোগান দুজনেই মিলে হাজির হয় গ্যাম্বিট নামে ওই মিউট্যান্টের কাছে, যে স্ট্রাইকারের ওই আইল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু গ্যাম্বিটের কাছে পৌঁছানোর পর যখনই লোগান তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই যে স্ট্রাইকারের ওই আইল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিলে, এই কথা শুনে গ্যাম্বিট মনে করে লোগান হয়তো স্ট্রাইকারেরই কোনো লোক, আর এখানে সে এসেছে তাকেই ধরার জন্য। ফলে গ্যাম্বিট তার ক্ষমতার সাহায্যে লোগানকে দূরে ছিটকে ফেলে দেয়। এর ফলে লোগান একটি দেয়াল ভেঙে বাইরে ছিটকে বেরিয়ে যাওয়ার পর সে লক্ষ্য করে তার সাথে যে তার বন্ধু জন এসেছিল, ভিক্টর তাকে সেই স্থানেই মেরে ফেলেছে, কারণ ভিক্টরের জনের ডিএনএ এর প্রয়োজন ছিল। এইবার কেন ডিএনএ এর প্রয়োজন সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এদিকে লোগান তো ভিক্টরের থেকে এমনিতেই বদলা নিতে চায়, আর এখানে তার বন্ধুর এই অবস্থা দেখে সে আরো রেগে গিয়ে ভিক্টরের উপর আক্রমণ করে বসে। আগের বার আমরা দেখেছিলাম ভিক্টর খুব সহজেই লোগানকে হারিয়ে দিয়েছিল, কিন্তু এইবার যেহেতু লোগান আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী, তাই এখন ভিক্টর তার সাথে লড়াই করতে হিমশিম খেয়ে যায়। কিন্তু এই লড়াইয়ের মাঝে এসে হাজির হয় গ্যাম্বিট, কারণ আগেই বলেছি গ্যাম্বিটের মনে হয়েছিল লোগান থেকে পুনরায় স্ট্রাইকারের আইল্যান্ডে ধরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছে। এইবার গ্যাম্বিট তাদের এই লড়াইয়ের মধ্যে চলে আসায় এই সুযোগেই ভিক্টর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গ্যাম্বিট ও লোগানের লড়াইয়ের মাঝে যখন লোগান তাকে জানায় তুমি আমাকে যে ভাবছো আমি আসলে সে না, তুমি শুধু আমাকে ওই আইল্যান্ডের ঠিকানাটা দাও, যাতে তোমাকে যারা ওখানে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে আমি পুরোপুরি শেষ করে ফেলতে পারি। এই কথা শুনে গ্যাম্বিট যখন বুঝতে পারে সে পুরোপুরি তাকে ভুল ভেবেছে, তখনই সে রাজি হয়ে যায় তাকে ওই আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই উইলিয়াম স্ট্রাইকারের সাথে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তার একটি কথোপকথন, আর সেখান থেকে আমরা জানতে পারি স্ট্রাইকার বর্তমানে ওয়েপেন 11 নিয়ে কাজ করছে, যার মধ্যে একাধিক মিউট্যান্টের ক্ষমতা থাকবে। আর এই কারণে স্ট্রাইকার বিভিন্ন মিউট্যান্টদের ধরে এনে তাদের ডিএনএ কালেক্ট করছিল, যে কাজে তাকে সাহায্য করছিল ভিক্টর। কিন্তু এখন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাটি তাকে জানায় এই রিসার্চ এখানেই শেষ করতে হবে। যে কথা শুনে স্ট্রাইকার জানায় তার ওয়েপেন এক্স মানে 10 নম্বর হাতিয়ার তৈরিতে সে ফেল হয়েছে তো কি হবে, ওয়েপেন 11 কে সে পুরোপুরি নিখুঁতভাবে তৈরি করবে, এতে আর কোনো রকমই মিস হবে না। ওয়েপেন এক্স মানে 10 নম্বর হাতিয়ার বলতে এখানে লোগানকে বোঝানো হয়েছে, যার মেমোরি ইরেজ করার আগেই সে তার হাত থেকে ফসকে গেছে। কিন্তু এখানে ওই উচ্চপদস্থ কর্তাটি জানায় আমি জানতে পেরেছি তোমার ছেলেও একটি মিউটেন্ট, সে নাকি তোমার ওয়াইফকেও হত্যা করেছে, তাই গভর্নমেন্ট আর চায় না মিউটেন্টদের নিয়ে তুমি আর কোনো রিসার্চ কন্টিনিউ করো। কিন্তু স্ট্রাইকার তার এই কাজ নিয়ে এতটাই একাগ্র ছিল যে সে ওই অফিসারের থেকে এই আদেশ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে। তারপর সে আবারও লেগে পড়ে ওয়েপেন 11 কে পুরোপুরি তৈরি করার জন্য। এদিকে লোগান গ্যাম্বিটের সাহায্য নিয়ে পৌঁছে যায় স্ট্রাইকারের ওই আইল্যান্ডে। সেখানে পৌঁছেই লোগান সর্বপ্রথম স্ট্রাইকারের থেকে জানতে চায় সে এইসব কেন করছে। তখনই স্ট্রাইকার তাকে জানায় এইসব সে করছে ওয়েপেন 11 মানে ডেডপুলের জন্য, যার সাহায্যে সে পুরো মিউটেন্ট জাতিকে শেষ করে দিতে পারবে। এখানে লোগান স্ট্রাইকারের সাথে কথা বলার সময়ই সে তার গার্লফ্রেন্ড কায়লাকেও সেখানে দেখতে পায়, যেটা দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না এটা রিয়েল কায়লা। এরপর স্ট্রাইকারের নির্দেশেই কায়লা যখন জানায় তার আসল মৃত্যুর রহস্য কি, মানে তাকে কিভাবে একটি বিশেষ ধরনের ইনজেকশন দিয়ে তার হার্টবিট কমিয়ে তাকে জঙ্গলে ফেলে রেখে আসা হয়েছিল, যাতে লোগানের মনে হয় তার গার্লফ্রেন্ড মারা গেছে, আর সেই আগেই সে স্ট্রাইকারের রিসার্চের জন্য রাজি হয়ে যায়। এইবার লোগান এইসব শুনেই সে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে, তার হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আসলে তার এই যে এত লড়াই, মানে সে যে ভিক্টর আর স্ট্রাইকারকে মেরে ফেলতে চায়, এটা শুরুই হয়েছিল সে যখন জানতে পেরেছিল তার গার্লফ্রেন্ডকে ভিক্টর মেরে ফেলেছে। কিন্তু এখন যখন সে জানতে পারে তার গার্লফ্রেন্ড বেঁচে আছে আর সে তাকে এতদিন ধোঁকা দিয়ে এসেছে, তখনই লোগান স্ট্রাইকারের সাথে ঝামেলা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
লোগান বেরিয়ে যাওয়ার পরেই এখানে আরো কিছু রহস্য উদ্ঘাটন হয়। কায়লা ইচ্ছাকৃতভাবে লোগানের সাথে এই নাটক করেনি। আসলে কায়লাও তার বোন দুজনেই মিউটেন্ট, আর স্ট্রাইকার তার বোনকে আটকে রেখে কায়লাকে এইসব করতে বাধ্য করেছিল। আর ভিক্টর, সে যে এতদিন স্ট্রাইকারের হয়ে কাজ করে আসছে তারও একটি নির্দিষ্ট কারণ আছে। আসলে স্ট্রাইকার ভিক্টরকে কথা দিয়েছিল লোগানের মতো ভিক্টরের শরীরেও সে অ্যাডামেন্টিয়াম পুশ করবে, কিন্তু এখন স্ট্রাইকার যখন তাকে জানায় তার শরীর অ্যাডামেন্টিয়াম সহ্য করতে পারবে না, তখনই তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেই সুযোগে কায়লা সেখান থেকে পালাতে গেলে ভিক্টর তাকে ধরে ফেলে আর জানায়, আমি এবারে তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো। এইবার কায়লা যখন তার থেকে নিজেকে ছাড়াতে গিয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, সেই আওয়াজ বাইরে বেরিয়ে যেতে থাকা লোগানের কানে গিয়ে পৌঁছায়। ফলে লোগান তৎক্ষণাৎ সেখানে হাজির হয়ে ভিক্টরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে লোগান যখন ভিক্টরকে হারিয়ে তাকে মেরে ফেলার জন্য অগ্রসর হয়, তখন কায়লা তাকে জানায়, তুমি কোনো জানোয়ার না। যে কথা শুনে লোগান তার দাদাকে ছেড়ে দেয়। এরপর যখন লোগান কায়লার থেকে জানতে পারে স্ট্রাইকার তার বোনকে আটকে রেখে তাকে দিয়ে এইসব কাজ করিয়েছে, তখনই লোগান আর কায়লা মিলে স্ট্রাইকারের ওই আইল্যান্ডে আটকে থাকা সমস্ত মিউট্যান্টদের মুক্ত করতে শুরু করে। যেটা দেখে স্ট্রাইকার সঙ্গে সঙ্গে জরুরিভাবে তার ওয়েপন 11 মানে ডেডপুলকে রেডি করে। এবার ডেডপুল কে, এটা তো আমি আগেই বলেছি, টিম এক্স এর মেম্বার ওয়েড উইলসন, যার উপর রিসার্চ করেই স্ট্রাইকার ওয়েপন 11 তৈরি করেছে। যাই হোক, এবার লোগান আর কায়েল সেখানে আটকে থাকা সমস্ত মিউট্যান্টদের নিয়ে যখন বাইরে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়, তখনই তাদের সামনে এসে হাজির হয় ওয়েপন 11। ফলে লোগান কায়লাকে সমস্ত মিউট্যান্টদের নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলে নিজে সেখানে থেকে যায় ডেডপুলকে আটকানোর জন্য। এখানেই আমরা লোগানের সাথে ওয়েপন 11 এর একটি দুর্দান্ত ফাইট সিন দেখতে পাই। কিন্তু যেহেতু ওয়েপন 11 এর মধ্যে অনেক মিউট্যান্টের ক্ষমতা আছে, তাই লোগানের তার সাথে লড়াই পেরে ওঠা একদমই অসম্ভব। এখানেই লোগানকে সাহায্য করার জন্য তার দাদা ভিক্টরও সেখানে এসে হাজির হয়। ফলে লোগান ও ভিক্টরের সাথে শুরু হয় ডেডপুলের ফাইট। দুজনে একত্রে ফাইট করলেও ওয়েপন 11কে তারা কিছুতেই টক্কর দিতে পারে না। সে নানান রকমের পাওয়ার ইউজ করে তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে। কিন্তু লোগান যেহেতু এখানে হিরো, তাই লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই লোগান তার ধাতব ফলার সাহায্যে ওয়েপন 11 এর গলা কেটে দেয়। এদিকে কায়লা বাকি মিউট্যান্টদের সেখান থেকে নিয়ে চলে যাওয়ার সময় স্ট্রাইকারের সেনাবাহিনীর ছোড়া গুলিতে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিন্তু তাও সে বাকিদেরকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে নিজে সেখানে থেকে যায় লোগানকে সাহায্য করার জন্য। কায়লার কথা শুনে বাকি মিউট্যান্টরা কায়লার বোনের সাথে কোনো রকমের সেখান থেকে বাইরে বের হলে চার্লস জেভিয়ার মানে প্রফেসর এক্স তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এবার এইসব ফাইটের পর লোগান যখন দেখতে পায় কায়লা আহত, তখনই সে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। কিন্তু এই টাইমেই তাদের মাঝে এসে পড়ে স্ট্রাইকার। স্ট্রাইকারকে দেখেই লোগান তার উপর আক্রমণ করতে গেলে স্ট্রাইকার এক বিশেষ ধরনের গুলি লোগানের মাথায় ফায়ার করে, যেটা ছিল অ্যাডামেন্টিয়ামের তৈরি গুলি। সেই গুলি লোগানের মাথায় লেগেই লোগান পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। এরপর স্ট্রাইকার কায়লাকে মারার জন্য তার দিকে এগিয়ে গেলে কায়লা তার পায়ে টাচ করে পুরোপুরি তাকে তার বশে করে নেয়, যেমনটা আমরা ঠিক আগেও দেখেছিলাম। তারপরই তাকে আদেশ দেয় ততক্ষণ পর্যন্ত তাকে হেঁটে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না তার পা থেকে রক্ত বের হয়। ফলে স্ট্রাইকার সঙ্গে সঙ্গে সেখান থেকে হাঁটা শুরু করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই লোগান যখন তার ক্ষত সারিয়ে জ্ঞান ফিরে পায়, তখন সে পুরোপুরি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ফলে সে তার সামনে কায়লার নিথর দেহ পড়ে থাকতে দেখেও চিনতে পারে না। মিড ক্রেডিট সিনে দেখা যায় স্ট্রাইকার একটি রাস্তা দিয়ে হেঁটে চলেছে, মানে যে কাজটি তাকে কায়লা করতে বলেছিল সেই কাজই সে করছে। কিন্তু পথেই কিছু সেনাবাহিনী তাকে আটক করে, কারণ তার উপর দোষারোপ করা হয়েছে সে একটি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাকে হত্যা করেছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ওয়েপন 11 এর পরাজয় হলেও তার হাত একটি ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং তার মাথা স্পর্শ করে। ফলে সঙ্গে সঙ্গেই সে আবারও জাগ্রত হয়ে ওঠে। এই সিনের মাধ্যমে আমাদেরকে এটা বোঝানো হয় যে লোগান ডেডপুলের শিরচ্ছেদ করলেও এখনো সে বেঁচে আছে। আর এখানেই পুরো মুভিটি সমাপ্ত।